ধোনি বলতেছে যে তার জন্মের আগে তারা টাইটেল নিয়ে ফেলছে। ব্যাটিংও ভালো, কিন্তু তাদের ওই ধরনের মিডল অর্ডারে বিস্ফোরক কোনো ব্যাটসম্যান নাই। এটি হচ্ছে তাদের একমাত্র দুর্বলতা। প্রায় তলানিতেই ছিল। এটির একটা মূল কারণ ছিল তাদের ওপেনিং পেয়ারের ব্যর্থতা। এই ধরনের বোলিং থেকে যদি তারা বাছাই করে দলটা কম্বিনেশনে যায়, তখন কিন্তু যে কোনো দলের জন্যই কিন্তু থ্রেট হয়ে যায়। রানের সংখ্যা 160-এর উপরে, কিন্তু তিনি যে 220-এর উপরে যে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। ইয়েলো আর্মি বলতে কিন্তু আমরা একটা জিনিসই বুঝি, ধোনির সেনাবাহিনী। বুঝতেই পারতেছেন আইপিএল নিয়ে কথা হবে। আইপিএলের চেন্নাই সুপার কিংস এমন একটা দল, এটি আইপিএলের সবচেয়ে ধারাবাহিক একটা দল। আপনারা যদি খেয়াল করে থাকেন, এই পর্যন্ত তারা 12 বার প্লে অফস খেলেছে। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের মাঝখানে কোন ধরনের ধারাবাহিকতা থাকে। আরেকটি তথ্য কি আপনারা জানেন কি, আইপিএলের মাঝখানে কিন্তু তারা 2 বছরের জন্য নিষেধাজ্ঞা পড়েছিল। এই কারণে কিন্তু নাম্বারটি 12, তা না হলে কিন্তু নাম্বারটি 13 কিংবা 14 হতে পারত। সিএসকে দলটি কিন্তু প্রতিবারই একটি চিরাচরিত ধারা অবলম্বন করে। ধারাটি হচ্ছে তারা যেন দলে ফ্লেক্সিবিলিটি পছন্দ করে, আর সেই ফ্লেক্সিবিলিটি নিয়ে আসে অলরাউন্ডার কিংবা বোলারদের মাধ্যমে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন সিএসকে দলে কিন্তু 6 থেকে 7 জন বোলার অ্যাভেলেবেল থাকে। যদিও তারা কোনো সময় 5 জনকে কাজে লাগায়, কোনো সময় 6 জনকে কাজে লাগায়, ইভেন তারা 7 জনকেও কাজে লাগাতে পারে। তো এটা হচ্ছে সিএসকের একটা মূল মন্ত্র। গতবার কিন্তু তারা টেবিলের প্রায় তলানিতেই ছিল। এটির একটা মূল কারণ ছিল তাদের ওপেনিং পেয়ারের ব্যর্থতা। আপনারা যদি খেয়াল করে থাকেন, সিএসকে যখন টপ লেভেলের প্লেয়ার ছিল, মানে টপ লেভেলের দল ছিল, তখন কিন্তু তাদের ওপেনিং প্লেয়ারগুলোই খুবই শক্তিশালী ছিল। একসময় চেন্নাই সুপার কিংসের ওপেনিংয়ে ছিল মুরালি বিজয়, ম্যাথু হেডেন, আবার ছিল মুরালি বিজয়, মাইক হাসি। এর কিছুদিন আগে পরে ডুয়েন স্মিথ, ব্র্যান্ডন ম্যাককালাম, পরে ফাফ ডু প্লেসিস, শেন ওয়াটসন কিন্তু দুর্দান্ত খেলেছেন, ফাফও দুর্দান্ত খেলেছেন। এরপরে ফাফ আর ঋতুরাজ গায়কোয়াড়ের একটা যুগ ছিল। এখন বর্তমানে ঋতুরাজ গায়কোয়াড় আর ডেভিড কনওয়ের যুগ চলতেছে। দেখা যাক এই বছরটি কেমন যেতে পারে। আশা করি 2024 থেকে ভালো যাবে। আপনারা যদি সিএসকে দলের বোলিংগুলো একটু খেয়াল করে থাকেন, তাহলে কিন্তু আপনারা চমকে যাবেন। এই দলে রয়েছেন রবীন্দ্র জাদেজা, আশ্বিন, নূর আহমেদ, এমনকি শ্রেয়াস গোপাল। সবগুলো হচ্ছেন স্পিন বলার। স্যাম কারেন, শিবম দুবে, খলিল আহমেদ, মুকেশ চৌধুরী, নেথান এলিস, পাতি রানা। বুঝতেই পারতেছেন সিএসকের বোলিং কিন্তু যথেষ্ট পরিমাণ স্ট্রং। এই ধরনের বোলিং থেকে যদি তারা বাছাই করে দলটা কম্বিনেশনে যায়, তখন কিন্তু যে কোনো দলের জন্যই কিন্তু থ্রেট হয়ে যেতে পারে। কিন্তু ব্যাটিং অপশনে যদি আপনারা যান, ওই ধরনের বিস্ফোরক কোনো ব্যাটসম্যান আপনি খুঁজে পাবেন না যদি শিবম দুবে আর মহেন্দ্র সিং ধোনিকে বাদ দেন। এছাড়া অ্যাঙ্কর প্লেয়ার কিন্তু অনেক রয়েছে। ঋতুরাজ গায়কোয়াড় খুব ক্লাসি প্লেয়ার, রচিন রবীন্দ্র ভালো প্লেয়ার, টাচি প্লেয়ার, কিন্তু শেষের দিকে যে 20 বলে 15 বলে খেলাকে গেম চেঞ্জ করে দিবে, এমন ধরনের প্লেয়ার আপনি খুঁজে পাবেন না। এটা হচ্ছে তাদের ল্যাকিংস। আপনারা জানেন কি, একদিকে আইপিএলে ধোনি সবচাইতে বয়স্ক প্লেয়ার, আর অন্যদিকে রাজস্থানে খেলতেছে ভৈরব সৌরবংশী নামের একজন 13 বছরের প্লেয়ার। সুতরাং বুঝতেই পারতেছেন এই বছরটিতে কোন ধরনের একটা রেকর্ড হতে পারে। ধোনি বলতেছে যে তার জন্মের আগে তারা টাইটেল নিয়ে ফেলছে। সুতরাং এই ক্ল্যাশটি যদি এই ম্যাচে যদি রাজস্থানের সাথে যদি সিএসকের খেলা হয়, আর ওই ম্যাচে যদি ওই প্লেয়ারটি খেলে ফেলে, তখন কিন্তু একটা বিরল কীর্তি স্থাপন হয়ে যাবে। সিএসকে দলের মাঝখানে কিন্তু অলরেডি ধোনি আছেন, রবীন্দ্র জাদেজা আছেন, ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় আছেন। এছাড়াও কিন্তু রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, তারপরে খলিল আহমেদ, এই ধরনের প্লেয়ারকে কিন্তু তারা কিনেছে। সুতরাং বুঝতেই পারতেছেন ইন্ডিয়ান স্কোয়াড কিন্তু ভালো। ফরেন ক্যাটাগরিতে যদি আপনারা যান, স্যাম কারেন আছে তাদের দলে, নূর আহমেদ আছে স্পিন বোলিংয়ে, এমনকি নেথান এলিস আছে, জেমি এভারটন রয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন তাদের কোর কিন্তু ভালো। এখন দেখা যাক এইবার আইপিএল অকশন থেকে কেনা সমস্ত প্লেয়ারদের লিস্ট আপনাদেরকে একটু দেখাই দিই। আপনারা তো অন ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন সিএসকে সবগুলো প্লেয়ারকে। এখন সেখান থেকে যদি প্লেইং 11-এ গড়া হয়, তাহলে কেমন হয় আমার দৃষ্টিতে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তবে আমি এখানে একটু তথ্য দিতে চাই আপনাদেরকে। আগেই আমি ধোনিকে প্রপার 7-এ ব্যাটসম্যান হিসেবে খেলাতে চাই, কারণ হচ্ছে ধোনি যদি 8 নম্বরে খেলে, আমার কাছে সেটি ব্যক্তিগতভাবে ভালো লাগে না। ধোনিকে কেন আমি 7 নম্বরে নিয়েছি সেটা একটি প্রপার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিতে চাই। 2024 সালে তিনি 11টি ইনিংস খেলেছেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 220-এর উপরে, রানের সংখ্যা 160-এর উপরে, কিন্তু তিনি যে 220-এর উপরে যে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, এটা থেকে তিনি প্রমাণিত যে তিনি এখনও কিন্তু ক্যাপেবল আছেন। সুতরাং বুঝতেই পারতেছেন গত সিজনে যেখানে ইনজুরি নিয়ে তিনি খেলেছেন, এই বছর যদি তিনি ইনজুরি ফ্রি থাকেন, আমি আশা করব তিনি 100% ওকে আছেন। তাই তাকে আমি 7 নম্বরে এবার দলে রাখতেছি। নো ডাউট হি উইল ব্যাট এট নাম্বার 7 অ্যান্ড হি উইল ফিনিশ দ্য ম্যাচ। ওপেনিং কম্বিনেশন ডেভিড কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন। সুতরাং বুঝতেই পারতেছেন কিন্তু তারা কিন্তু রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনে দুর্দান্ত একটা যাত্রা এনে দিতে পারে। নাম্বার 3 রচিন রবীন্দ্র। এই প্লেয়ারটিকে কী বলবেন?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেন তুলোধুনো করে দিয়েছেন। সুতরাং বুঝতেই পারতেছেন 1, 2, 3 কিন্তু তাদের প্রপার সলিড ব্যাটসম্যান। 4 নম্বরে 3টি অপশন রয়েছে আমার কাছে, রাহুল ত্রিপাঠী, দীপক হুডা, এমনকি বিজয় শঙ্কর। আপনারা সবাই জানেন মোটামুটি 3 জনেরই কিন্তু ফর্ম একটু বাজে চলতেছে। এখন 3 জনকে তো আর দল ক্যারি করতে পারবে না, তাই কিন্তু আমি ধোনিকে 7 নম্বরে খেলাইছি, কারণ একজন ব্যাটসম্যান আপনি অতিরিক্ত খেলাবেন সেটার কিন্তু বার্ডেন কিন্তু পুরো দলটাই বহন করতে হবে। 4 নম্বরে রাহুল ত্রিপাঠী আমার দলে ফিক্সড। 5 নম্বরে শিবম দুবে, সে কিন্তু একজন ভালো প্লেয়ার, তাকে কিন্তু আপনি 4 বা 5 দলের অবস্থা বুঝে কিন্তু আপনি ফ্ল্যাকচুয়েট করতে পারতেছেন, সে কিন্তু নিঃসন্দেহে একজন ভালো প্লেয়ার। 6 নম্বরে রবীন্দ্র জাদেজা, সে কিন্তু আপনাকে ব্যাট হাতে বল হাতে, এবং শিবম দুবেও কিন্তু আপনাকে ব্যাট হাতে বল হাতে কিন্তু অপশন এনে দিবে। তো 6 নম্বরে রবীন্দ্র জাদেজা, 7 নম্বরে মহেন্দ্র সিং ধোনি। এতে করে কি হলো, আপনি যদি খেয়াল করে থাকেন 1, 2, 3, 4, 5, 6, 7 কিন্তু কাভার হয়ে গেল প্রপার ব্যাটসম্যান দিয়ে। কিন্তু একটা জিনিসের ল্যাকিংস রয়েছে, তাদের মিডল অর্ডারে কিন্তু ওই পাওয়ারফুল কোনো ব্যাটসম্যান নাই। আপনি যদি খেয়াল করে থাকেন যে আছে না যে 20 বলে 50 রান করে ফেলবে, শিবম দুবেকে যদি বাদ দেন আর যদি ধোনি যদি এসে করতে পারে তাহলে ভালো, আর যদি না করতে পারে কিন্তু এইটা হচ্ছে আজকে আমি বলবো স্কোয়াড করতে যে সিএসকে সবচেয়ে বেশি দুর্বলতা। আর যদি শক্তির দিক বলেন, এখন চলে আসবে তার শক্তির দিকগুলো। দুজন কিন্তু অলরাউন্ডার কিন্তু 7 জনের মাঝখানে আমি ঢোকাই দিছি। একজন হচ্ছে রবীন্দ্র জাদেজা, আরেকজন রচিন রবীন্দ্র, এমনকি শিবম দুবে, তাকেও কিন্তু আপনি অলরাউন্ডার হিসেবে গণ্য করতে পারেন। 1-2 বার কিন্তু তার কাছ থেকে আপনি পেতে পারেন। এখন 8 নম্বর রবি আশ্বিন। আগে কিন্তু আমি 2 জন ওভারসিজ প্লেয়ার নিয়েছি, তো আমার কাছে কিন্তু আরও 2 জন ওভারসিজ প্লেয়ার নেওয়ার সুযোগ রয়েছে। 9 নম্বরে আমি খেলাতে পারতেছি নূর আহমেদকে। যদি স্পিন কন্ডিশনে আপনি নূর আহমেদকে খেলাতে চান তো নূর আহমেদকে খেলাতে পারেন, আর যদি না ব্যাটিংটা আরও লম্বা করতে চান তাহলে আপনি খেলাতে পারতেছেন স্যাম কারনকে। স্যাম কারন কিন্তু আপনাকে ব্যাট হাতে এবং বল হাতে দুইভাবে সুযোগ করে দিবে। গতবার কিন্তু পাঞ্জাবের হয়ে তিনি ভালো খেলেছেন, অনেক চড়া দামে তিনি বিক্রি হয়েছেন। তো বুঝতেই পারতেছেন এবার কিন্তু চেন্নাই অনেক দূর পর্যন্ত দৌড়ে কিন্তু তাকে কিনেছে, কিন্তু তাকে না খেলাবে বিষয়টা কিন্তু এরকম না। তাদের কাছে কিন্তু স্পিন বলার হিসেবে রবীন্দ্র জাদেজা রয়েছেন, রচিন রবীন্দ্র রয়েছেন, আশ্বিন রয়েছেন। এরপরে আমার কাছে মনে হচ্ছে না যে নূর আহমেদকে খেলানোর প্রয়োজন রয়েছে। তারপরেও যদি বিশেষ কোনো ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে তো খেলাবে, আদারওয়াইজ আই উইল গো উইথ স্যাম কারন। 10 নম্বর আমার কাছে 2টি অপশন রয়েছে, খলিল আহমেদ এবং মুকেশ চৌধুরী। আমি এখান থেকে খলিল আহমেদের সাথে যাব, যেহেতু তিনি বামহাতি বলার, তিনি বামহাতি বলার হিসেবে ভালোই বোলিং করতেছে আইপিএলে। 11 নম্বর, এখানে আমি আর কোনো দ্বিধাদ্বন্দ্বে যাব না। 11 নম্বরে সরাসরি আমি পাত্রিয়ানাকে দলে ঢুকাই দিব। পাত্রিয়ানা এমন একজন প্লেয়ার, সে 11টি ম্যাচে খেলবে যদি সে ফিট থাকে। সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটা কিন্তু বোলিং দিক থেকে অনেক বেশি স্ট্রং, ব্যাটিংও ভালো, কিন্তু তাদের ওই ধরনের মিডল অর্ডারে বিস্ফোরক কোনো ব্যাটসম্যান নেই। এটি হচ্ছে তাদের একমাত্র দুর্বলতা। আর সবচেয়ে স্ট্রং দিক হলো তাদের কাছে বোলিং ফ্লেক্সিবিলিটি 6 থেকে 7 জন রয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন যে কোনো কন্ডিশনে কিন্তু অ্যাজ এ থ্রেট হয়ে দাঁড়াবে বিপক্ষ দলের জন্য। কোনো কারণে যদি 2024 সালের মতো এবছরে যদি ধোনি 8 নম্বরে ব্যাটিং করে, তাহলে কিন্তু একজন প্রপার ব্যাটসম্যান কিন্তু আপনাকে দলে ঢোকাই দিতে হবে। প্রপার ব্যাটসম্যানের মাঝখানে যেমন দীপক হুডা কিংবা বিজয় শঙ্কর, এই দুজনের মাঝখান থেকে একজনকে খেলাতে হবে এবং একজন বলারকে নিচ থেকে কেটে ফেলে দিতে হবে। এছাড়া আর কোনো বিকল্প নেই। এটা হতে পারে ধোনির শেষ আইপিএল, শুভকামনা রইল তার জন্য, কিন্তু বলা যাচ্ছে না কিন্তু অগ্রিম। শেষ বলে কিন্তু আমরা 2 সিজন আগে থেকে এটাকে শেষ বলতেছিলাম, কিন্তু ধোনি প্রত্যেক বছরই সারপ্রাইজ নিয়ে আসে। তো এবারও কোনো সারপ্রাইজ তিনি দিয়ে যান কিনা, নাকি ট্রফি একটি নিয়েই তিনি তার বিদায় ঘণ্টাটি জানিয়ে দেন, সেটি অপেক্ষার পালা। তো আজকে বিদায় নিলাম, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। তো সিএসকের জন্য শুভকামনা রইল। ধোনি